শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছবির দেশে কবিতার দেশে। আজ থাকছে এর পঞ্চম পর্ব। একই সঙ্গে শূন্যতা ও পূর্ণতার বোধ মানুষের হয়। মানুষের বুকের খাঁচাটা এমনই এক রহস্যময় স্থান। আটলান্টিক মহাসমুদ্র পেরোবার সময় আমার বুকটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, যেন অজান্তে বিষম একটা অপরাধ করে ফেলেছি। চিরকালের মতন ছেড়ে যাচ্ছি আমেরিকা। 5 বছরে ভিসা থাকলেও খরচ করে ফেলেছি টিকিটটা, আর টিকিট কাটার সাধ্য আমার কখনো হবে না। আইওয়া নামে ছোট্ট সুন্দর শহরটির ওপর আমার মায়া পড়ে গিয়েছিল। সেখানে আমার নিজস্ব একটা ঘর ছিল, ইচ্ছে মতন লেখাপড়া করার সময় ছিল। সেখানে থেকে গেলে আমাকে হয়তো আর কখনো অর্থ চিন্তা করতে হতো না। ছেড়ে এসে কি ভুল করলাম? কিংবা নিউ ইয়র্কে অ্যালেন গিন্সবার্গের বাড়ির আড্ডা, কত কবি শিল্পীর জমায়েত সেখানে। অ্যালেন থেকে যেতে বলেছিল, থাকলে আমার অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ হতো। ঝোঁকের মাথায় সব ছেড়ে ছুড়ে এরকমভাবে চলে আসা ভুল করেছি না ঠিক করেছি, কিছুতেই বুঝতে পারছি না। মেঘহীন রবিকর উজ্জ্বল দিন, বিমানের জানালা দিয়ে দেখতে পাচ্ছি নীল জলরাশি, মাথার উপরেও নিচে বিশাল নীল শূন্যতা। বিমর্ষতার মধ্যেও হঠাৎ হঠাৎ আমার মনে লাগছে এক একটা ঢেউয়ের ঝাপটা। আর কয়েক ঘন্টার মধ্যেই প্যারিস পৌঁছব। মার্গারিটের সঙ্গে দেখা হবে, সেই সম্ভাবনার আনন্দে ভরে যাচ্ছে আমার বুক। শুধু প্যারিস দেখা নয়, মার্গারিটের সঙ্গে প্যারিস দেখা, এর চেয়ে ভালো আর কি হতে পারে? যাওয়ার পথে প্যারিস বিমানবন্দরে পা দেবার সময় আমার মুখ চোখে একটা ভীতু ভীতু ভাব ছিল। 1 বছরে পশ্চিমী প্রবাসী আমি অনেক সাবালক হয়েছি, 2-4টে ফরাসি বাক্যও জানি। কোনো কারণে মার্গারিট আমাকে রিসিভ করতে না আসতে পারে যদি, তাহলেও একবারে হারিয়ে যাব না। কাস্টমস ব্যারিয়ারের ওপাশে অনেক লোকজন প্রতীক্ষা করে। আমার প্রথমে চোখ পড়ল হলুদ স্কার্ট পরা সোনালি চুলে যুবতীটির উপর। মার্গারিট ছাড়া আর কাউকে দেখতে পেলাম না, যেন একটা শূন্য স্থানে সে একা দাঁড়িয়ে আছে। ধরাছোঁয়ার দূরত্বের মধ্যে আসতেই মার্গারিট আমায় 2 হাতে জড়িয়ে ধরে চুম্বন করল, ফরাসি কায়দায় 2 গালে। তারপর হাসি কান্না মেশানো গলায় বলল, আমি খুব দুর্বল সুনীল, মাকে ছেড়ে চলে যাওয়া সম্ভব ছিল না, আর তোমাকে ছেড়েও এতদিন থাকতে পারছিলাম না কিছুতেই। সেই আনন্দের মুহূর্তেও আমার মাথায় একটা নিষ্ঠুর সত্য ঝিলিক দিয়ে গিয়েছিল। মার্গারিটকে ছেড়েও আমাকে চলে যেতে হবে। আমি ফ্রান্সে অনন্তকাল থাকতে আসিনি, কিন্তু তখনই সেই কথাটা মার্গারিটকে বলা যায় না। এয়ারপোর্টের বাইরে এসে মার্গারিট আমাকে জিজ্ঞেস করলো, আমরা ট্যাক্সিতে যাব না বাসে? আমি বললাম, ট্যাক্সি? তোমার মাথা খারাপ নাকি? অত পয়সা কোথায়? আমি কিন্তু প্রায় সব টাকা খরচ করে ফেলেছি। মার্গারিট বলল, ভালোই হয়েছে, আমার কাছেও টাকা নেই। মায়ের চিকিৎসার জন্য হাতে যা ছিল সব খরচ হয়ে গেছে। তবে সুখের কথা এই যে মা কালই হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। আমি এখন প্যারিসে ইচ্ছে মতন তোমার সঙ্গে সময় কাটাতে পারবো। আমি বললাম, তাহলে আমাদের চলবে কি করে? মার্গারিট বলল, ধার করব। আমার বেশ কয়েকজন বান্ধবী আছে যাদের কাছে টাকা ধার করে 1 বছর পরে ফেরত দিলেও চলবে। খানিকটা আশ্বস্ত হয়ে আমি জিজ্ঞেস করলাম, আমরা থাকবো কোথায়? মার্গারিট হাসতে হাসতে বলল, এখন তো ঠান্ডা নেই, যে কোনো জায়গায় শুয়ে থাকতে পারি। শোনো, নদীর ধারে ভাবঘুরুদের সঙ্গে কাটানোই বা মন্দ কি? রেড ওয়াইন আর লম্বা রুটি খাবো। সত্যি শুনি, কয়েকটা দিন নদীর ধারে শুয়ে শুয়ে কাটিয়ে দেখা যাক না? মেয়েটা সত্যিই পাগলি। নদীর ধারে ক্লোসারা শুয়ে থাকে আমি জানি, তাদের সম্পর্কে অনেক গল্পও শুনেছি, কিন্তু আমি তাদের সমগোত্রীয় হব কি করে? আমি বিদেশি, পুলিশ আমাকে দেখতে পেলেই তুলে নিয়ে যাবে। আলজেরিয়ান কিংবা ভিয়েতনামি হলেও না হয় কথা ছিল। ফ্রান্সের প্রাক্তন কলোনির অনেক মানুষ এখানে আশ্রয় নিয়েছে, যেমন ইংল্যান্ডে ভিড় করেছে বহু ভারতীয় ও পাকিস্তানি।
অবশ্য মার্গারেটের এই প্রস্তাবের উত্তরে আমার কোনো বাস্তবসম্মত উত্তর দেওয়া সাজে না। আমি বললাম, বাহ, চমৎকার! নদীর ধারে শুয়ে থাকা তো অতি উত্তম ব্যাপার। কলকাতায় আমি গঙ্গার ধারে শ্মশানে শুয়ে থেকেছি কয়েকবার। একটা বাসে চেপে আমরা চলে এলাম শহরের কেন্দ্রস্থলে, আবার অন্য বাসে প্লাস পিগালে। আসবার পথে আমি ক্ষুধার্ত চোখে গিলছিলাম প্যারিস শহরটিকে। আমরা পরজীবনে বিশ্বাস করি না, এই তো আমাদের স্বর্গ। রাস্তার ধারে ফুটপাথের উপরে অনেক রেস্তোরাঁ, চেয়ার টেবিল পাতা, সেখানে বসে বসে অনেক অলসভাবে কফি কিংবা বিয়ারে চুমুক দিচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যেসব তরুণীরা, তারা সাজগোজ করেছে ঠিকই, কিন্তু দেখলে বোঝা যায় না। প্রসাধনের পর সেটা গোপন করাই একটা আর্ট। এক জায়গায় দেয়ালে একটা পোস্টার দেখে চমকে উঠলাম। সেখানে বড় বড় অক্ষরে আমার নাম লেখা। তারপর ক্রমশ পোস্টারের সংখ্যা বাড়তে লাগলো। সবগুলিতেই সুনীল সুনীল। প্যারিসের দেয়ালে দেয়ালে আমার নাম। এই শহর কি আমার মতন একটা অজ্ঞাত কুলিশলকে স্বাগত জানাচ্ছে? আমি যে আজই আসবো তা জানল কি করে নগরের মেয়র? এটা আমার স্বপ্ন নয়। অবিশ্বাস্য মনে হলেও এটা সত্য যে সেদিন প্যারিসের দেয়ালে অসংখ্য পোস্টারে আমার নাম দেখেছি। শুধু আমার নাম, আর কিছু লেখা নেই। আসল ব্যাপারটা হলো, সুনীল নামে একটা নতুন সাবান বেরোতে যাচ্ছে। ওইসব পোস্টারে তারই বিজ্ঞাপন। অনেক বছর পরেও আমি জার্মানির এক দোকানে ওই সুনীল নামের গুঁড়ো সাবানের প্যাকেট দেখেছিলাম। সম্প্রতি ওদেশে এক নতুন বিস্কুটের বিজ্ঞাপনও দেখা যাচ্ছে। সেই বিস্কুটের নাম মুক্তি। এখন মুক্তি নামের কোনো বঙ্গীয় নারী প্যারিসে গিয়ে সেই বিজ্ঞাপনের পোস্টারগুলি দেখলে আমারই মতন চমকিত ও পুলকিত হবেন। মুল্লারুজ নামে রেস্তোরাঁ নাইট ক্লাবটি বিশ্ববিখ্যাত। তার সামনে আমরা বাস থেকে নামলাম। মার্গারিট দোকানটির দিকে চোখের ইঙ্গিত করে বলল, আমরা এখন ওখানে যাব? আমি বিমূঢ়ভাবে ওর দিকে তাকালাম। কি ব্যাপার, মার্গারিট কি লটারি ফার্স্ট প্রাইজ পেয়েছে নাকি? মার্গারিট রহস্যময় ওষ্ঠে হাসতে লাগলো। তারপর ঠিক মুল্লা রোজের মধ্যে নয়, তার পাশের একটা দরজা দিয়ে ঢুকে এলো ভেতরে। সিঁড়ি দিয়ে আমরা উঠে গেলাম 3 তলায়। বোঝা গেল সেটা একটা বিশাল ফ্ল্যাট বাড়ি। লম্বা টানা বারান্দা, একতলায় নানান দোকান ও অফিস, উপরের দিকে অ্যাপার্টমেন্ট। একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে চাবি লাগাতে লাগাতে মার্গারেট বলল, এটা এখন আমাদের। ভেতরটা বেশ সুসজ্জিত। 3টে শয়নকক্ষ, বসবার ঘরটাতে বইপত্রের স্তূপ। তাহলে নদীর ধারে আকাশের নিচে শুতে হবে না? এটা কার অ্যাপার্টমেন্ট? মার্গারেট কি করে জোগাড় করলো? সেই রহস্য সে সহজে ভাঙতে চায় না, খালি উল্টো পাল্টা কথা বলে। শেষ পর্যন্ত যা জানা গেল তা বেশ মজার। মার্গারেটের এক কলেজের বান্ধবীর নাম মনিক। সেই মনিক তার অন্য 2জন বান্ধবীর সঙ্গে এই অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছিল। 3জনেই চাকরি করে। এর মধ্যে একজন বিয়ে করে নতুন অ্যাপার্টমেন্টে চলে যাচ্ছে। দ্বিতীয়জন গেছে এ মাসের শুরুতে। আগে 3জন ভাগাভাগি করে ভাড়া দিত। এখন মনিক একা এত বড় অ্যাপার্টমেন্ট রাখতে পারবে না, সেও চলে যাবে অন্য জায়গায়। এই মাসটার ভাড়া দেওয়া আছে, তাই থাকতে বাধা নেই। খালি 2খানা ঘর সে মার্গারেটকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ বিনা পয়সায় আমাদের এই বিলাসের বাসস্থান। মনিকের সঙ্গে আলাপ হলো বিকেলবেলা। মার্গারেটের সহপাঠিনী হলেও মনিককে একটু বড় দেখায়। তার মুখে মার্গারেটের মতন সারল্য ও কৌতুক নেই, বরং বুদ্ধি ও অভিজ্ঞতার ছাপ পড়েছে। ছিপছিপে তরুণী, কলার তোলা কালো রঙের একটা পোশাক পরা। তার কাটালো মুখখানা যে কোনো ভাস্করকে আকৃষ্ট করবে। আমাকে স্বাগত জানালেও একটু পরেই বোঝা গেল সে কথা কম বলে, একটু ইংরেজি শব্দ ব্যবহার করে না সে। আমি তার সব কথা বুঝে উঠতে পারি না। বারবার পার্দো পার্দো বললে সে একটা মোটকা ডিকশনারি এনে আমার সামনে রাখল। সেটার নাম পেতিলারুস। পরে আমি জেনে হা হয়ে গিয়েছিলাম যে এই মনিক একটি পাবলিশিং হাউসে চাকরি করে। সেখানে তার কাজ শেক্সপিয়ার অনুবাদ। কতখানি ইংরেজি ভাষ্যজ্ঞান থাকলে একজন শেক্সপিয়ার অনুবাদ করতে পারে তা অনুমেয়। তবু সে মুখে কিছুতেই ইংরেজি বলবে না। এমনই ছিল ফরাসিদের ভাষা অভিমান।
এখন এই গোঁড়ামি অনেকটা কমেছে। মনিক সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে অফিসে চলে যায়। আমি আর মার্গারিট নগর সন্দর্পণে বেরিয়ে পড়ি। তখনকার ফ্রান্স কি গৌরবোজ্জ্বল মহিরুহ সদৃশ লেখক শিল্পীরা সেখানে বিচরণ করছেন। যা পর ছাত্র তখনও বেঁচে। তিনি এক রেস্তোরাঁয় প্রতিদিন সকালে কফি পান করতে যান। জীবিত আছেন আরিমিশো, রেনিশারের মতন কবিরা, ছবি আঁকছেন পিকাসো। রাস্তায় হঠাৎ দেখা যায় আর্নেস্ট হোমিংয়ে কিংবা চার্লি চ্যাপলিনকে। পশ্চিমী জগতের বিখ্যাত ব্যক্তিরা জনতাকে এড়িয়ে চলেন না। লোকেও তাদের বিশেষ বিরক্ত করে না। হই হই হয় পপস্টার কিংবা পপ সিঙ্গারদের নিয়ে। সেই সময় বিটলসদের অভ্যুত্থান ঘটেছে। সেই 4টি ব্রিটিশ ছোকরা গায়কদের নিয়ে তরুণ তরুণীদের কি মাতামাতি। একবার আমি পল এঙ্গেলের সঙ্গে নিউ ইয়র্কে প্লাজা হোটেলে 2-1 কাটিয়েছিলাম। সেই হোটেলেই উঠেছিল বিটলসরা। তাদের জন্য সর্বক্ষণ হোটেলের সামনে ট্রাফিক জ্যাম, অথচ ওখানেই ছিলেন প্রখ্যাত অভিনেতা অ্যালেন গিনেস। তিনি লবিতে বসে কাগজ পড়তে পড়তে চায়ে চুমুক দিতেন, কিন্তু তাকে কেন্দ্র করে কোনো ভিড় নেই। প্যারিসে তখন এসেছিলেন রিচার্ড বার্টন এবং এলিজাবেথ টেলর, কোনো শুটিং উপলক্ষে নয়, এমনিই বেড়াতে। তাদের প্রেম কাহিনী নিয়ে প্রমোদ জগৎ উত্তাল। সমস্ত পত্রিকার প্রথম পৃষ্ঠায় তাদের ছবি। উন্নাসিক ফরাসিরাও ওই যুগল চিত্র তারকাকে দেখার জন্য খ্যাপামি করছে শুনে মার্গারিটের কি রাগ। আমি তখন তাকে একটা গল্প শোনালাম। একদিন নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই শতাব্দীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন। সেই রাস্তারই অন্য ফুটপাতে ছিলেন এককালে হলিউডের নায়িকা লানা টার্নার, যার অভিনয়ের চেয়ে বঙ্গদেশের প্রসিদ্ধি ছিল বেশি। লানা টার্নারকে দেখা মাত্রই রাস্তায় ভিড় জমে গেল। তখন আইনস্টাইনের এক সঙ্গী আফসোস করে বললেন, স্যার দেখুন দেখুন, এই যুগের সভ্যতার কি ট্র্যাজেডি। আপনি আপনি অ্যালবার্ট আইনস্টাইন এখানে রয়েছেন, তবু আপনাকে কেউ চিনতে পারছেন না, আর সবাই হ্যাংলার মতন ওই মেয়ে ছেলেটির দিকে ছুটছে। আইনস্টাইন হেসে বললেন, এটাকে ট্র্যাজেডি বলছো কেন? লোকে তো দেখবেই ওই মেয়েটির অনেক কিছু দেখাবার আছে, আমার তো আর তা নেই। আমরা যাকে বলে আইফেল টাওয়ার, ফরাসিরা বলে তুর দেফেল, তার পাশ দিয়ে আমরা দুজনে হেঁটে যাচ্ছি, কিন্তু মার্গারিটা আমাকে কিছুতেই ওর উপরে চড়তে দেবে না। ট্যুরিস্টরা প্যারিসে এসেই আইফেল টাওয়ারের দিকে ছুটে যায়। ট্যুরিস্টরা যা যা করে কিংবা দেখে তার কোনোটাই আমার চলবে না। মার্গারিটের নির্দেশ, প্রথম দিন যতখানি সম্ভব পায়ে হেঁটে প্যারিস শহরটা দেখতে হবে। শুধু এর রাস্তা, নদীর উপর সেতুগুলি, বিচিত্র সব হরমাসরি কিংবা গাছপালার দৃশ্য হৃদয়ঙ্গম না করলে এখানকার সংস্কৃতিও বোঝা যাবে না। কোনো নতুন জায়গা দেখতে হলে পায়ে হেঁটে ঘোরাই যে প্রকৃষ্টতম, তাতে কোনো সন্দেহ নেই। ক্লান্ত হলেই যে কোনো জায়গায় বসে পড়া যায়। এ তো আর কলকাতার শহর নয় যে বসার জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। প্যারিস শহরে রয়েছে প্রচুর উদ্যান, নদীর দুধার আগাগোড়া বাঁধানো, যে কোনো জায়গায় বসে পড়া যায়। এত ট্যুরিস্টদের ভিড়, তবু অনেক বেঞ্চ খালি পড়ে আছে। এরা সব কিছুই প্রয়োজনের চেয়ে বেশি রাখে। প্যারিস শহরটার সৌভাগ্য এই যে কখনো এখানে বোমা পড়েনি। দ্বিতীয় মহাযুদ্ধের সময় লন্ডন শহর জার্মানি বোমা বর্ষণে ছাতু হয়ে গিয়েছিল, কিন্তু প্যারিস রয়েছে অক্ষত। শত্রুরাও এই শহরটিকে ভালোবাসে। ফরাসিরা বোধহয় তাদের অতি গর্বের এই নগরীটিকে বাঁচাবার জন্য আগেই হিটলারের কাছে হার স্বীকার করে বসেছিল। পরে আমেরিকানরাও শত্রু অধিকৃত এই সুন্দরীকে আহত করতে চায়নি। জার্মানিতেও ফ্রাঙ্কফুর্ট শহরটাকে মিত্রবাহিনী বোমা মেরে মেরে একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিল, কিন্তু অদূরের হাইডেলবার্গ শহর তারা ধ্বংস করতে চায়নি। হাইডেলবার্গও এতই সুন্দর ও ঐতিহ্য সম্পন্ন যে তাকে নষ্ট করতে শত্রুরও হাত কেঁপেছিল। প্যারিস বোমার ঘা খায়নি বটে, তবু বোমাভীতি ছিল নিশ্চয়ই। সেজন্যই যুদ্ধ লাগার সময় প্যারিসের বিখ্যাত ভবনগুলি ধূসর রঙে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে ওপর থেকে ঠিক চিনতে পারা না যায়। যুদ্ধের পর ফ্রান্সের অর্থনীতি এমনই দুর্বল হয়ে যায় যে সেই ধূসর রং তুলে শহরের রূপ ফিরিয়ে আনাও সাধ্যে কুলোয়নি।
যুদ্ধ থামার প্রায় 20 বছর পর সেই কাজ শুরু হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে দেখতাম লুভর প্রাসাদ, নটরদাম গির্জার গায়ে তারা বেঁধে মিস্ত্রিরা ঘষাঘষির কাজ করে যাচ্ছে। দ্বিতীয় মহাযুদ্ধের আজ আমরা ভারতে তেমন টের পাইনি, কিন্তু ইউরোপে তার চিহ্ন অত বছরে বাদেও সর্বত্র। সেই সময়কার অধিকাংশ ফিল্ম ও থিয়েটার যুদ্ধকেন্দ্রিক। হাঁটতে হাঁটতে কখনো রাস্তার ধারে কোনো রেস্তোরাঁয় বসা যায়, বুলেভারের ওপরেই চেয়ার টেবিল পাতা, 1 ফ্রা দিলেই কফি পাওয়া যায়। তখন 1 ফ্রা আমাদের 1 টাকার সমান। কফিতে চুমুক দিতে দিতে দেখা যায় পথে চলমান দৃশ্য। প্যারিসের সব কিছু যেন আলগা ধরনের লাবণ্যময়। 1 কাপ কফি নিয়েও বসে থাকা যায় ঘন্টার পর ঘন্টা। যত কম পয়সার খদ্দেরই হোক, কোনো খদ্দেরকে উঠে যেতে বলার নিয়ম নেই এই শহরে। এমনকি পরিচালকরা আশেপাশে এসে ঘুরঘুরও করবে না। আরও একটা চমৎকার নিয়ম আছে এখানে, প্রত্যেক রেস্তোরাঁয় বাথরুম রাখতেই হবে। অনেকে বাথরুম ব্যবহার করার জন্য আলাদা পয়সা নেয়, অনেকে নেয় না, কিন্তু বাথরুম ছাড়া কোনো দোকান খোলাই যাবে না। এই জন্যই তো শহর এমন পরিষ্কার থাকে। দ্রষ্টব্য হিসেবে মার্গারিটা আমাকে প্রথমে নিয়ে গেল একটা কবরখানায়। পের লাসেজ নামে সে কবরখানা দেখে আমি চমকে উঠলাম। এখানে বহু বহু বিখ্যাত লেখক শিল্পী সমাহিত। সেজন্যই মার্গারিটা আমাকে নিয়ে এসেছে। কিন্তু কি অদ্ভুত যোগাযোগ! এই কবরখানা যে আমার খুব চেনা। অন্যান্য সমাধি ফলকের দিকে না তাকিয়ে সোজা হেঁটে এসে এক জায়গায় থেমে মার্গারিট বলল, এই দেখো, এখানে গিরোম অ্যাপোলিয়নের শুয়ে আছেন। গিওম অ্যাপোলিয়নিয়ারের কবিতায় শকুন্তলা উল্লেখ আছে। সেই উপলক্ষে মার্গারিটের সঙ্গে আমার প্রথম পরিচয়। সেই কবি আমাদের দুজনের মধ্যে সেতু বন্ধন করেছেন। মার্গারিট ফুলের তোড়া এনেছে সেই কবির জন্য। আমি হাসতে হাসতে বললাম, এখানকার নারী নক্ষত্র আমি জানি। মার্গারিট আমাকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করে জানলে? আমি বললাম, আমার বন্ধু অ্যালেন গিন্সবার্গেরও প্রিয় কবি এই অ্যাপোলোনিয়ার। সে পের ল্যাসেজে এই সমাধিস্থানটা নিয়ে একটা দীর্ঘ কবিতা লিখেছেন। এখানে আসবার কয়েকদিন আগে আমি নিউ ইয়র্কে অ্যালেনের সাহায্য নিয়ে সেই কবিতাটা অনুবাদ করেছি বাংলায়। কবিতাটার মধ্যে অনেক রেফারেন্স আছে, সব তো আমি জানি না। অ্যালেন বুঝিয়ে দিচ্ছিল, তাতে আমার অনুবাদ করতে অনেক সুবিধে হয়েছে। চতুর্দিকে একবার তাকিয়ে আমি আবার বললাম, অ্যাপোলিয়নারের কবিতা, অ্যালেন গিন্সবার্গের কবিতা আর তোমার আমার বন্ধুত্ব সব যেন মিশেছে এখানে। মার্গারিট বলল, তুমি পুরো কবিতাটা অনুবাদ করেছ? শোনাও শোনাও, আমাকে বুঝিয়ে দাও। আমি উচ্চারণ করলাম কয়েকটি লাইন। ফিরে এসে একটা কবরের উপর বসে তোমার স্মৃতি ফলকের দিকে তাকিয়ে আছি। অসমাপ্ত লিঙ্গের মতো একখানা পাতল গ্রেনাইট, পাথরে একটি ক্রুশ মিলিয়ে যাচ্ছে, পাথরে দুটি কবিতা, একটি উল্টানো হৃদয়, অপরটি প্রস্তুত হও আমার মতো অলৌকিক। উচ্চারণ করেছি আমি কষ্ট ঐতিস্কির গিওম অ্যাপোলোনিয়ার। কে যেন ডেইজি ফুল ভর্তি একটি আচারের বোতল রেখে গেছে এবং একটি 5 বা 10 সেন্টের সুরিয়ালিস্ট ধর্মের কাচের গোলাপ ফুল এবং উল্টানো হৃদয়ে ছোট্ট সুখী সমাধি এবং একটা ঝাঁকড়া গাছের নিচে যার সাপের মতন গুড়ির কাছে আমি বসেছি। গ্রীষ্মের বাহার এবং পাতাগুলো সমাধির ওপর ছাতা, এবং কেউ এখানে নেই। কোনো অশুভ কণ্ঠ কাঁদে, গিওম কোথায় তুমি এলে? তার নিকটতম প্রতিবেশী একটি গাছ, সেখানে নিচে হাড়ের স্তূপ এবং হলুদ খুলি হয়তো, এবং ছাপানো কাব্য আলকুলুস আমার পকেটে, তার কণ্ঠস্বর মিউজিয়ামে। প্যারিস বা পারি একটি রাত জাগার শহর। এখানে অনেক রেস্তোরাঁই খোলা থাকে রাত 2টো পর্যন্ত। কোনোটা ঝাঁপ বন্ধ হয় ভোর 4টের সময়। আমরা তো আর যেসব জায়গায় যাই না, আমাদের পয়সা কোথায়? আমরা বাস ভাড়া, ট্রেন ভাড়া খরচ করি টিপে টিপে। দুপুরবেলায় রুটি আর খানিকটা চিজ আর সালামি কিনে নিয়ে কোনো পার্কে বসে খিদে মিটিয়ে নিই। বড়জোর 1 কাপ কফি খাবার জন্য কোনো রেস্তোরাঁয় কিছুক্ষণ বসি।
ফরাসি দেশের কুলি মজুররাও রাস্তার ধারে বসে লাঞ্চ খাবার সময় এক বোতল রেড ওয়াইন খায়। ওয়াইন নানা রকম দামের হয়, 1000 টাকা বোতলও আছে, আবার 2 টাকাতেও পাওয়া যায় এক বোতল। সস্তার ওয়াইন মার্গারিট একেবারেই সহ্য করতে পারে না, তাই আমরা ওয়াইন কিনে নিই। মার্গারিটের বাড়ির তৈরি কয়েক বোতল ওয়াইন সে এনে রেখেছে। নৈশভোজের সময় বাড়িতে বসে তা পান করা হয়। আমাদের দেশে আগে অনেক বাড়িতে কাসুন্দি তৈরি হতো, ফরাসি দেশে অনেক পারিবারিক ওয়াইনই সেরকম। আমাদের নৈশভোজও অতি সংক্ষিপ্ত। সন্ধ্যের সময় বাড়ি ফেরার পথে একখানা রুটি, বেশ শক্ত এবং প্রায় 2 হাত লম্বা রুটি কিনে আনি। এই রুটির নাম বাগেত। লাঠির মতন একখানা বাগেত হাতে নিয়ে অনেক লোক বাড়ি ফিরছে। এটা সন্ধ্যেবেলার একটা পরিচিত দৃশ্য। একখানা রুটিতে 2-3 জনের খাওয়া হয়ে যায়, সঙ্গে কিছু স্যালাড, মাখন আর চিজ, কিছু একটা মাংসের টুকরো, তারপর আইসক্রিম। এক একদিন ভাত খাবার জন্য আমার মন খুব আনচান করে। দিনের পর দিন স্যান্ডউইচ চিবোতে চিবোতে মনে হয় বাংলা ভাষায় বুঝি ভুলে গেছি। আমার হাসির আওয়াজটাও সাহেবদের মতন হয়ে যাচ্ছে। মার্গারিট আর মনিক ভাত অপছন্দ করে না, কিন্তু ফ্যান গালতে জানে না বলে রাখতে হয় আমাকে। আমেরিকায় তখন ইনস্ট্যান্ট রাইস বেরিয়ে গেছে। মাপ মতন জল দিয়ে 5 মিনিট ফোটালেই ধবধবে সাদা ভাত হয়ে যায়। ফ্যান ট্যান থাকে না, কিন্তু ফ্রান্সে সেই ইনস্ট্যান্ট রাইস খুঁজে পাইনি। ভাত তো আর সালামি কিংবা চিজ দিয়ে খাওয়া যায় না, তার জন্য ডাল, তরকারি, মাছ মাংসের ঝোল লাগে। সুতরাং ভাত খাওয়ার দিন পুরো রান্নাই ভারী আমার ওপর। সকালবেলা আমি একটা থলে হাতে নিয়ে বাজার করতে যাই। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কুরজিত নামে এক ধরনের কুমড়ো আর আলু পেঁয়াজ কিনি। টাটকা মাছ সে পাড়ায় পাওয়া যেত না। ফ্রোজেন মাছ আর ওসব দেশের মুরগি আমার বিষাদ লাগে। গরুর মাংসের বেশ দাম, আমার পক্ষে বিলাসিতা। একমাত্র কখনো কেউ নেমন্তন্ন করলে বিফ খাওয়ার সুযোগ ঘটত। সেই সময় ঘোড়ার মাংস বিক্রি হতো খুব, সেটাই সস্তা। তারপরেই খরগোশের মাংস। আমি ঘোড়া কিংবা খরগোশের মাংসই কিনে এনে ঝোল বানাতাম। স্কুলে পড়ার সময় আমি বয়েজ স্কাউট ছিলাম, তখন রান্না শিখে কুকিং ব্যাচ পেয়েছি। আমার রান্নার কেউ নিন্দে করতে পারবে না। সারাদিন আমরা ঘোরাঘুরি করতাম বলে দুপুরে খাওয়াটাও যেন তেনভাবে সেরে নিতে হতো। ভাত খাওয়ার আড়ম্বর রাত্রিরে। মনিক প্রায় দেরি করে ফেরে। সে তার স্টাডি বয়ফ্রেন্ডের সঙ্গে দামি দামি রেস্তোরাঁয় খেতে যায়। কিন্তু যেদিন আমি ভাত রান্নার কথা ঘোষণা করি, সেদিন মনিক ইন্ডিয়ান ফুড আস্বাদ করার জন্য তাড়াতাড়ি ফিরে আসে। মনিকের ভাষায় সেটা হিন্দু খাদ্য। রান্নাঘরটি বেশ বড়। আমি আদা, জিরে, পেঁয়াজ বাটা মেখে যখন মাংস কষি, তখন 2 যুবতী দুপাশে দাঁড়িয়ে উৎসুকভাবে দেখে। কখনো আমি গরম ডেকচিতে ভুল করে হাত দিয়ে ছ্যাঁকা খেলে ওরা হেসে হেসে একে অন্যের কাঁধে ঢলে পড়ে। ভাজবার জন্য গরম তেলে ফুলকপি ছাড়তেই সেই শব্দ শুনে ওরা কৃত্রিম ভয়ে দৌড় মারে। আবার কখনো মাংস প্রায় সেদ্ধ হতেই ওদের একজন হাতায় করে খানিকটা ঝোল তুলে চুমুক দিয়ে সেই হাতাটা আবার ডুবিয়ে দেয়। ফরাসিদের এঁটো জ্ঞান তো বিন্দুমাত্র নেই বটে। ফরাসি বা ইংরেজি ভাষাতেও এঁটো শব্দটাই নেই। খাওয়ার টেবিলে অনেক রাত পর্যন্ত গল্প হয়। আমরা রান্না, ভাত, তরকারি, মাংসের সঙ্গে মার্গারিটের মায়ের বানানো রেড ওয়াইন আর মনিকের পিসির পাঠানো কালভাডোজ, আপেলের সুরা। মার্গারিটের অধিকাংশ গল্পই কাব্য সাহিত্য ও লেখক শিল্পীদের সম্পর্কে। মনিক কথা কম বলে, কিন্তু মাঝে মাঝে টুকটুক করে বেশ মজা করতে পারে। হঠাৎ কোনো প্রশ্ন করে আমাকে অপ্রস্তুত অবস্থায় ফেলতেও পারলেও সে বেশ আনন্দ পায়। একদিন সে জিজ্ঞেস করল, তুমি কীরকম ফরাসি শিখেছ দেখি? এই কবিতা মানে বলো তো? সে গড়গড় করে বলে যেতে লাগলো, পার্সিয়ান, 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 পার্সিয়ান। আমি চোখ গোল গোল করে বললাম, হে আবার কি কবিতা? এ তো মোটে একটাই শব্দ। মনিক বলল, এটা একটা বিখ্যাত কবিতা। আমি বললাম, যা, হতেই পারে না, এটা একটা ধাঁধা। মনিক বলল, তুমি বিখ্যাত কবি লুই আরাগোর নাম শুনোনি? এটা তার লেখা। লুই আরাগোর নাম শুনে আমার মাথা আরও ঘুরিয়ে যায়।
তার নাম কে না শুনেছে। শুধু কবিতা নয়, আমি অনুবাদে আরাগোর লেখা উপন্যাসও পড়েছি। কিন্তু এটার মানে কি? আমার ভ্যাবাচাকা মুখ ও অসহায় অবস্থা দেখে দুই সখী হেসে গড়াগড়ি যেতে লাগলো। ঝর্ণার কলম্বরে সমতন, তাদের হাসির ঝংকারে মুখরিত হলো মধ্যরাত। শেষ পর্যন্ত ওরা মানেটা বুঝিয়ে দিল। ফরাসি ভাষায় পার্সিয়ান শব্দটির দুটি মানে হয়। একটা হলো ভ্যানিশিয়ান ব্লাইন্ডস, বা আমরা যাকে বলি জানালার খড়খড়ি। আরেকটা হলো পারস্য দেশের রমণী। জানলার খড়খড়ি দিয়ে সামান্য আলো আসে, তার সঙ্গে মুখে ওড়না ঢাকা পারস্য রমণীর মিল খুঁজে পেয়ে আরাগো কৌতুক করেছেন। কবিতাটি নিছক ধাঁধা নয়, পরে অনেক কাব্য সংকলনে আমি কবিতাটি দেখেছি। জীবনানন্দ দাশ লিখেছিলেন, কবিতা কি? কবিতা অনেক রকম। সেই উক্তির একটি প্রকৃষ্ট উদাহরণ এই রচনাটি। রাত 1টা-2টো পর্যন্ত আড্ডা মেরে আমরা শুতে যাই। তিনজনের তিনটি ঘর। বিছানায় এসেও কিছুক্ষণ আমার ঘুম আসে না। সেপ্টেম্বর মাস, শীত একেবারেই নেই। একটা জানলা খোলা, বাইরে নানান রকম শব্দ শুনে বোঝা যায় নগরী এখনও জেগে আছে। প্লাস পিগাল একটা প্রমোদ পাড়া, সারা রাত আলোয় ঝলমল করে। নানা রকমের নাইট ক্লাব রয়েছে এখানে। ছেলে ধরা রমণীরা এখানে ঘুরে বেড়ায়। এখানে আনন্দ ফুর্তি মজার হুল্লোড় যেমন হয়, তেমন আবার গুন্ডাদের উপদ্রবও আছে শুনেছি। আমার সকালবেলা অনেক নিরীহ বুড়ো বুড়ি কিংবা অফিস যাত্রীদের ছুটোছুটি করতেও তো দেখেছি। অল্প বয়সে আমার ছেলে মানুষের ধারণা ছিল প্যারিস বুঝি শুধু শিল্পী আর কবিদের শহর। ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ এখানে এখনও জ্বলজ্বল করে। আসলে তো আর তা নয়। এই সুন্দর শহরটিতে চোর, জোচ্চোর, বদমাশদের সংখ্যাও কম নয়। বহু ধরনের ব্যবসায়ীদেরও একটা আড্ডাস্থল। বিশ্বের বহু দেশের ধনীরা এখানে আসে প্রমোদ সন্ধানে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট হালকা করার জন্য বহু রকমের ছলা কলা বিস্তার করে রয়েছে অনেক নারী পুরুষ। এদের তুলনায় কবি শিল্পী আর কজন? কবি শিল্পীরা সব দেশেই অতি মাইনরিটি। তবু বিশ্বের অন্য বিখ্যাত শহরগুলির তুলনায় প্যারিস শহরে ইতিহাসে সাহিত্যিক শিল্পীরা অনেকখানি স্থান জুড়ে আছে। জানলা দিয়ে কিছুক্ষণ রাত্রিরে পথে দৃশ্য দেখি। কোথা থেকে যেন একটা ক্ল্যারিওনেটের মিষ্টি আওয়াজ ভেসে আসছে। একটি উজ্জ্বল লাল রঙের স্কার্ট পরা তরুণী দৌড়ে রাস্তা পার হয়ে গেল। একটু বাদেই সে আবার হাতে একগোছা সাদা ফুল নিয়ে ফিরে এলো। এত রাতেও কি কোথাও ফিল্ড বিক্রি হয়? মনে হয় যেন একটা স্বপ্নের দৃশ্য। আমার মুশকিল এই যে আমি বেশি বেলা পর্যন্ত ঘুমোতে পারি না। অনেককে দেখেছি বেলা 10টা-11টা পর্যন্ত দিব্যি ঘুমোতে পারে, কিন্তু আমি যত রাতেই শুতে যাই, সূর্যের আলো ফোটার পর আর বেশিক্ষণ বিছানায় থাকতে পারি না। 7টা, সোয়া 7টার মধ্যেই প্রবল চা তৃষ্ণা পায়। মার্গারেট আর মনিক জাগে না। আমি প্যান্ট, জুতো, মোজা পরে বেরিয়ে রাস্তা দিয়ে খানিকটা হেঁটে আসি। এক একদিন ব্রেকফাস্টের খাবারপত্র কিনে আনি। সন্ধ্যাবেলা যেমন বাগেট রুটি, সকালবেলা তেমনি ক্রোয়ান্স। ফরাসিরা পাউরুটি টোস্টের বদলে ক্রোয়াস বেশি পছন্দ করে। অনেকটা বুমেরাঙের মতন। গাঢ় বাদামি রঙের এই মুচমুচে খাদ্যটিকে ঠিক রুটি বলা যায় না, বরং ঢাকায় বাকরখানির সঙ্গে যেন খানিকটা মিল আছে। ইংরেজ আমেরিকানরা সকালবেলা অনেক কিছু খায়, সেই তুলনায় ফরাসিদের ব্রেকফাস্ট অতি সংক্ষিপ্ত। একখানা ক্রোয়াস, একটুখানি জেলি বা মার্মালেড, আর খানিকটা চিজ। সকাল থেকে রাত পর্যন্ত এরা কত রকম চিজ যে খায় তার ইয়ত্তা নেই। ওয়াইন এবং চিজ নিয়ে আলাদা কালচার আছে। ফরাসিরা বলে, আমাদের ওয়াইন এবং চিজ ঠিকমতো উপভোগ করতে না শিখলে কেউ ফরাসি শিল্প সংস্কৃতিও ঠিকমতো বুঝতে পারবে না। আমাদের মতন এদের বিছানায় শুয়ে কিংবা চায়ের টেবিলে কাগজ পড়া অভ্যেস নেই। রবিবার ছাড়া অন্য দিনে অনেকেই বাড়িতে খবরে কাগজ রাখে না। কাগজ পড়ার সময় কোথায়? বাড়ি থেকে বেরিয়ে অফিস যাবার পথে এরা কাগজ কিনে নেয়, ট্রেনে কিংবা বাসে যেতে যেতে পড়ে, তারপর কাগজটা ফেলে দিয়ে যায়। প্রথমে জাগে মনিক। একটা ড্রেসিং গাউন জড়িয়ে ছুটে এসে সে রান্নাঘরের স্টোভে গরম জলে কেটলি বসিয়ে দেয়। ততক্ষণে আমার একবার চা খাওয়া হয়ে গেছে। আমার দিকে একবার তাকিয়ে বঝুর বলেই সে টেবিলে বসে দুহাতে মাথা চেপে ধরে। তার চোখে তখনও ঘুম, ঠোঁটের রেখায় বিরক্তি। ঘড়িতে 8টা 35।
তাকে 9টার মধ্যে বেরোতেই হয়। আমি জিজ্ঞেস করি, আজ অফিসে না গেলে হয় না? মনিক কাঁধ শ্রাগ করে, তারপর আফসোসের সুরে বলে, কেলভি, তোমরা আজ কোথায় বেড়াতে যাবে? আমি বলি, ভার্সায় যাব ভাবছি। মনিক বলে, তোমাদের কি মজা, এই চমৎকার আবহাওয়া পেয়েছ, রোজ ঘুরে ঘুরে বেড়াচ্ছ, আর আমার সারা সপ্তাহ দারুণ কাজ। বিনা প্রসাধনে বিনা বিশেষ সাজে সদ্য ঘুম ভাঙা অবস্থাতেই মনিককে সবচেয়ে ভালো দেখায়। মনিক চা খায় না, কফিতে তার আসক্তি। পরপর 2 কাপ কফি খেয়ে সে চাঙ্গা হয়ে ওঠে। তারপর বাথরুম ও ব্রেকফাস্ট টেবিলে হুড়োহুড়ি করে সে সত্যি 9টার মধ্যে তৈরি হয়ে যায়। এরই মধ্যে চুলের কায়দা করেছে, ঠোঁটে হালকা লিপস্টিক, ভ্রু আঁকা, চোখে কালো চশমা, খাঁটি প্যারিস নাগরিকা সেজে সে হাতে অফিসের ফাইল নিয়ে আমার দিকে আর ভুয়া ছুঁড়ে দিয়ে ছুটে বেরিয়ে যায়। পশ্চিমী দেশে মেয়েদের এই স্বাধীন রূপটি দেখে আমি প্রথম থেকেই মুগ্ধ দেখিয়েছি। মেম সাহেব বলে তো আর আলাদা কিছু নয়। কয়েকদিন একটু ঘনিষ্ঠভাবে মেলামেশা করলে বোঝা যায় আমাদের দেশের মেয়েদের সঙ্গে এদের অনেক মিলও আছে। এদেরও রয়েছে সেন্টিমেন্ট, এক ধরনের নীতিবোধ, কর্তব্য জ্ঞান, মা বাবার সম্পর্কে টান ভালোবাসা। তবে একটা ব্যাপারকে এরা সবচেয়ে বেশি মূল্য দেয়, সেটা হলো ব্যক্তি স্বাধীনতা। মনিকের বাবা নেই, কিন্তু তার মা এবং তার দ্বিতীয় পক্ষের স্বামী থাকেন অর্লিওতে। সেখানে মনিক মাঝে মাঝে ওদের সঙ্গে দেখা করতে যায়, নিয়মিত চিঠি লেখে, বাড়ি থেকে নানা রকম উপহার আসে। মার্গারিটেরও বাবা মা দুজনেই বেঁচে আছেন, কিন্তু এই সব মেয়েরা লেখাপড়া শেখার জন্য বাড়ির বাইরে চলে আসে। নেহাত দরকার না পড়লে বাড়ি থেকে টাকা নেয় না, নিজেদের পড়ার খরচ নিজেরাই উপার্জন করে, নিজেরাই থাকার ব্যবস্থা করে নেয়। তারপর যখন চাকরি শুরু করে তখন তারা কোথায় থাকবে, কার সঙ্গে মিশবে, বিয়ে করবে কি করবে না, এসব ব্যাপারে তারা সম্পূর্ণ স্বাধীন। নিজের জীবনটা কিভাবে চালাবে সেই সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নেয়। এই স্বনির্ভরতার জন্য পৃথিবীর সব বিষয়ে এদের একটা নিজস্ব মতামত গড়ে ওঠে। সাহিত্য, শিল্প, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি যে কোনো আলোচনাতেই এরা অংশ নিতে পারে। পৃথিবীর সমস্ত নারী জাতির মতন এদেরও শাড়ি, গয়না, ড্রেস ম্যাটেরিয়াল, কস্টিউম, জুয়েলারি, জুতো সম্পর্কে দুর্বলতা আছে। নিজেদের মধ্যে এক এক সময়ে সে আলোচনাতেও মেতে ওঠে। কিন্তু মেয়ে হয়ে জন্মেছে বলেই যে পৃথিবীতে এদের অধিকার কিছু কম, তা এরা কখনো মনে করে না। মার্গারিট প্রত্যেক দিনই দেরি করে ওঠে এবং দারুণ লজ্জিত হয়। আইওয়াতে ওকে ভোরবেলা ইউনিভার্সিটিতে পড়াতে যেতে হতো। এখানে সে দায় নেই বলেই ও যেন বেশি ঘুমিয়ে শোধ তুলছে। এক একদিন আমি কফির কাপ নিয়ে ওর দরজায় ধাক্কা দিয়ে বলি, কাফে ওলে মাদমোয়াজেল, বঝুর বঝুর, পেতি দেজুনে, প্রাতরাশ তৈরি আছে, 10টা যে বাজতে চলল। সেজে গুজে আমরা শহর অভিযানে বেরিয়ে পড়ি 10:30টার মধ্যে। এই অ্যাপার্টমেন্টের পাশাপাশি আরও অনেকগুলি অ্যাপার্টমেন্ট, বেশ কিছু পরিবার থাকে। তাদের কয়েকজনের সঙ্গে আলাপও হয়ে গেছে। দেখা হলেই তারা বঝুর বলেন এবং ও একটু গল্প করতে আসেন। তাদের ব্যবহার দেখে বুঝতে পারি আমি কালো রঙের মানুষ বলে তাদের চোখে মুখে উপেক্ষার সামান্য চিহ্নও নেই। বুড়ো বুড়িদের ব্যবহারও বেশ সহৃদয়। আগে শুনেছিলাম ফরাসিরা বিদেশিদের সঙ্গে মিশতেই চায় না, কিন্তু এখানে দেখছি অনেকে নিজে থেকে কথা বলতে আসে। আমার মতন একজন পুরুষ যে একটি অ্যাপার্টমেন্টে আর 2টি নারীর সঙ্গে বসবাস করছে, এ ব্যাপারেও যেন কারোর আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। কেউ কোনো কৌতূহল প্রকাশ করে না। পয়সার অভাবে আমি ফলি বার্জার কিংবা বিখ্যাত কোনো শো দেখিনি, কোনো নাইট ক্লাবেও ঢুকিনি, কিন্তু রাত্রি প্যারিস দেখেছি পায়ে হেঁটে। এক শনিবার রাতে মনিক আর মার্গারিটের সঙ্গে আমি ভোর 5টা পর্যন্ত ঘুরে বেরিয়েছিলাম। সারা বছর প্যারিসের রাত নিশ্চয়ই এরকম উৎসবমুখর থাকে না। বেশি শীতে তো বেরোবার প্রশ্নই ওঠে না। তাছাড়া বছরের অনেক সময় বৃষ্টি পড়ে, কিন্তু অগাস্ট সেপ্টেম্বর মাসে সাধারণত আকাশ থাকে পরিষ্কার। দিনের বেলা এমন ঝকঝকে রোদ ইংরেজরা কদাচিৎ দেখতে পায়। সুইডেন, নরওয়েতে রোদ্দুর খুবই দুর্লভ। আমাদের চোখে সব সাহেব মেমি ফর্সা, কিন্তু ওখানে গিয়ে জেনেছি ফরাসি বা ইতালিয়ানদের তুলনায় ইংরেজ বা সুইডিশরা বেশি ফর্সা, কারণ ওদের গায়ের কম রোদ লাগে। এরকম আবহাওয়ার জন্য প্যারিসে এই 2 মাস ট্যুরিস্টদের সাংঘাতিক ভিড় হয়।
খাঁটি প্যারিসিয়ানদের আবার ট্যুরিস্টদের সম্পর্কে একটা অবজ্ঞার ভাব আছে। তারা অনেকেই এই সময় ছুটি নিয়ে প্যারিস থেকে পালায়। নিউ ইয়র্কও রাত জাগার শহর। অ্যালেন গিন্সবার্গের সঙ্গে অনেক রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরেছি, কিন্তু প্যারিসের মাদকতার সঙ্গে তার তুলনা হয় না। প্যারিসের সব রাস্তার মধ্যমণি সাজেলিজে। রাত 2টোর সময় এসে হঠাৎ মনে হয় রাত আর দিনের ব্যাপারটা কি হঠাৎ উল্টে গেল নাকি? অত চওড়া রাস্তাতেও এত নারী পুরুষ যে গাড়ি চলার কোনো উপায় নেই। হাঁটার সময় অনিচ্ছাকৃতভাবে লোকের গায়ের সঙ্গে ধাক্কা লেগে যায়। সমস্ত দোকানপাট খোলা, চতুর্দিকে আলো। এরই মধ্যে কোথাও আলজেরিয়ানদের একটা ছোট দল ম্যাজিক দেখাচ্ছে। কিছু আফ্রিকান কালো মানুষ বিক্রি করছে নানা খেলনা। এক একটা দল চেঁচিয়ে গান গাইতে গাইতে। একটি ঈষৎ নেশাগ্রস্ত রমণী জিপসিদের কায়দায় নাচতে শুরু করলো। অমনি প্রচুর লোক তাকে ঘিরে হাততালি দিয়ে তাল দিতে লাগলো। চতুর্দিকেই মজা। একসময় আমরা ভিড়ে রাস্তা ছেড়ে চলে এলাম নদীর ধারে। এখানেও নারী পুরুষ কম নয়। কপত কপতির মতন অনেকেই ঠোঁটে ঠোঁট লাগিয়ে আছে। শুনেছি অনেকে প্রকাশ্যে চুম্বনে বেশি আনন্দ পায়। আমরা একটা বাগানের ধারে নিরিবিলি জায়গা দেখে বসলাম। এখান থেকেও শোনা যাচ্ছে উৎসবের ধ্বনি। প্যারিসের সঙ্গে বীরভূমের কেদুলি জায়গাটার চেহারায় কোনো মিলই নেই বটে, কিন্তু এর আগে আমি শুধু কেদুলির বাউল মেলাতেই সারা রাত জেগে উৎসব দেখেছি। আমার সেই মেলার কথা মনে পড়তে লাগলো। হঠাৎ কানে এলো একটা বেহালার সুর। আমাদের কাছাকাছি একটা সেতুর উপর দাঁড়িয়ে একজন লোক বেহালা বাজাচ্ছে। তাকে ঘিরে আর কোনো মানুষজন নেই। সে একা, সে বাজিয়ে যাচ্ছে আপন মনে। কথা বন্ধ করে আমরা শুনতে লাগলাম সেই বেহালার করুণ মধুর সুর। একসময় মার্গারিট বলল, সামনের ওই লোকটাকে দেখো, জলে পা ডুবিয়ে বসে আছে। সত্যি, আগে দেখিনি। অন্ধকারের মধ্যে একজন লোক নদীর একধারে গিয়ে বসেছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে জলের দিকে, একটুও নড়ছে না। মার্গারিট বলল, তুমি বলছিলে না এটা কবি আর শিল্পীদের শহর? অন্তত একজন শিল্পী আর কবিকে দেখা গেল। ওই যে লোকটা বেহালা বাজাচ্ছে আপন মনে, সে নিশ্চয়ই শিল্পী। আর জলের ধারে ওই লোকটিকে কবি বলে মনে হচ্ছে না। ও যেন জলের সঙ্গে কথা বলছে। মার্গারিটের মতন মনিক মোটেই রোমান্টিক নয়। সে বিদ্রুপের হাসি দিয়ে বলল, ধ্যাত, কী যে বলিস তুই মার্গারিট। ওই লোকটা কবি মোটেই নয়। কবিরা মোটেই রাত জাগে না, তারা ভোঁস করে ঘুমোয়। ফরাসি কবি সাহিত্যিকরা সবাই সকালবেলা লেখে, আর জলের সঙ্গে যে কথা বলে সে কবি হতে যাবে কেন? সে নির্ঘাত পাগল কিংবা মাতাল। কবিরা এইসব জিনিস চমৎকারভাবে বানায়, নিজেরা কিছু করে না। আর ওই যে লোকটা বেহালা বাজাচ্ছে, ও নিশ্চয়ই ভিখিরি। মেট্রো রেল স্টেশনে বাজনা বাজিয়ে ভিক্ষে করে। এখন কোনো নতুন সুর তুলছে, মোটেই ভালো বাজাচ্ছে না। মনিকের সিনিসিজম এমনই জোরালো যে প্রতিবাদ করা গেল না। একটু বাদে মনিক জিজ্ঞেস করল, সুনীল, তুমি মার্গারিট নামটার মানে জানো? আমি বললাম, না তো। তোমাদেরও নামের মানে থাকে বুঝি? আমি মনিক মানেও জানি না। মনিক উঠিয়ে গিয়ে বাগান থেকে একটা সাদা রঙের ফুল ছিঁড়ে নিয়ে এলো। সেটা আমার সামনে ধরে বলল, এই ফুলের নাম মার্গারিট, নাও তোমাকে দিলাম। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছবির দেশে কবিতার দেশে। আসছিল এর 5ম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা বন্ধুরা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। আপনাদের এই গল্পগুলি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।